কলকাতা থেকে বিলাসবহুল এই ইজি রাইড গাড়িতে করে শিলিগুড়ি আসি। আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা দার্জিলিং সিরিজ শুরু করব এবং 3 রাত 4 দিনের এই প্যাকেজে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো কিভাবে যাবেন শিলিগুড়ি হয়ে দার্জিলিং, কি কি দেখবেন, কোথায় থাকবেন, বিস্তারিত সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। কি কি স্পটে আপনারা ঘুরবেন, কত টাকা করে এন্ট্রি ফি, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই আপনাদের। দেখছিলেন লাভ প্রধানজিকে, যিনি এই দার্জিলিং পুরো প্যাকেজটিতে তিনি আমাদের সাথে থাকছেন এবং তিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন বিভিন্ন জায়গা, মিরিক এবং দার্জিলিংয়ের বিভিন্ন স্পট তিনি ঘুরিয়ে দেখাবেন। যদি প্রথমবারের মতো এই ভিডিওটি আপনি দেখে থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, যেমনিভাবে আজকে আমরা সেই শিলিগুড়ি থেকে শুরু করেছি, আমরা কিন্তু মিরিক হয়ে তারপরে কিন্তু আমরা দার্জিলিংয়ে যাব। আজকের দিনে আমরা মিরিকের বিভিন্ন স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো এবং জানাবো সেই সমস্ত স্পট সম্পর্কে বিস্তারিত, এবং জানাবো সেই স্পটগুলোর কোনো এন্ট্রি ফি আছে না নেই, সমস্ত কিছু আজকে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাবো। বিভিন্ন রোড দিয়ে কিন্তু যাওয়া যায় দার্জিলিংয়ে। দেখতে পাচ্ছেন একটা হোটেল, তিরাঙ্গা হোটেল, সেখানে কিন্তু আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। খুবই ক্ষুধার্ত ছিলাম, ওইখানে একটা ব্রেক নেই, তারপরে আবার যথারীতি আমরা শুরু করি যাত্রা। বলছিলাম যে দার্জিলিংয়ের যাওয়ার কিন্তু অনেক কয়টা পথ রয়েছে। কার্শিয়াং হয়ে যাওয়া যায়, আরও কয়েকটা রোড দিয়ে কিন্তু যাওয়া যায়। আরেকবার একটু বলে রাখি আপনাদেরকে, বিস্তারিত কিন্তু আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে, যেমন শিলিগুড়ি থেকে মিরিক, আবার দার্জিলিংয়ের প্রত্যেকটি স্পট আলাদা আলাদা করে কিন্তু আমার ভিডিও করা আছে। যদি বিস্তারিত আপনারা সেই সমস্ত স্পট সম্পর্কে জানতে চান, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু কিন্তু আরও বিস্তারিত ওই ভিডিওগুলোয় আপনারা দেখতে পারবেন। সুতরাং আমি অনুরোধ করব, যারা বিস্তারিতভাবে দেখতে চান ওই ভিডিওটি আপনারা দেখবেন এবং লিঙ্ক আমি দিয়ে দেবো ওই ভিডিওগুলোর বিস্তারিত এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর। প্রিয় দর্শক, বলছিলাম আজকে আমরা মিরিক হয়ে যাব। যেমনিভাবে যাত্রা শুরু করেছি, সেই পাহাড়ি রাস্তার দুই পাশের ঘরবাড়ি দেখে কিন্তু খুব চমৎকার ভালো একটা ফিল আসছিল। তারপরে কিছু দূর যাওয়ার পরে সেই পাহাড়ি রাস্তা, অনেক নিচু ঘরবাড়িগুলো দেখছিলাম, দুই পাশে চা বাগান, খুব ভালো লাগছিল আসলে। প্রিয় দর্শক, এই জায়গাটি হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট। এটি প্রথম আমাদের স্পট যেটায় দাঁড়িয়েছিল সেই লাভ প্রধানজি আমাদের দেখানোর জন্য, তিংলিং ভিউ পয়েন্ট। এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কারণ এই রাস্তার উপরে এই তিংলিং ভিউ পয়েন্ট, এইখান থেকে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। খুব চমৎকার কিছু পাহাড়ি গ্রাম, চা বাগানের দৃশ্য কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। এটা কিন্তু প্রথম আমাদের স্পট ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর জায়গাটি, খুব ভালো ভিউ। আপনারা ছবি তুলতে যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা এইখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। মিরিকের রাস্তাটা, যাওয়ার রাস্তাটা কিন্তু খুব চমৎকার, দুই পাশে চা বাগান, পাহাড়ি জনপদ, খুব সুন্দর জায়গা। কিন্তু বলতে বলতে কিন্তু আমরা সেই মিরিকে চলে এসেছি। প্রিয় দর্শক, মিরিক লেক কিন্তু আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। সেই তিংলিং পয়েন্ট থেকে প্রায় 30 মিনিট যাত্রা করার পরেই কিন্তু কোনো সময় একটু বেশি লাগতে পারে, কম সময় লাগতে পারে, আমরা কিন্তু চলে এসেছি সেই মিরিক লেকে। খুব চমৎকার একটি লেক, খুব সুন্দর। এই মিরিক লেক সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। এইখানে একটু ব্যাপার আছে, যেটা অবশ্যই এইটা দেখছেন যে এন্ট্রি, এই এন্ট্রিটা হচ্ছে কিন্তু পার্ক। মিরিক লেকের একটি পার্ক রয়েছে, এখানে চাইলে আপনি এন্ট্রি নিতেও পারেন, নাও নিতে পারেন। এইখানে কিন্তু আমরা ভেবেছিলাম এইখান দিয়েই আমরা যেতে হয় বুঝি। 20 টাকা 20 রুপি নিয়েছিল এন্ট্রি ফি। সুতরাং এইখানে আপনি চাইলে একটু ছবি তুলতে পারেন। অনেক ফুলের সমারোহ কিন্তু এইখানে রয়েছে। এখানে চাইলে আপনি বসতে পারেন, বসে পুরো মিরিক লেকটা এবং সেই পাইন ফরেস্টটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন।
এই মিরিক লেকে কিন্তু কিছু খাবারের দোকান রয়েছে, থাকার হোটেল রয়েছে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা পার হয়েছিলাম। এইটার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আপনাদের জন্য জানিয়ে রাখি, এইটার জন্য কোনো এন্ট্রি ফি নেই। এইখানে কিন্তু আপনি ঘুরতে পারবেন। মূলত এই সমস্ত জায়গা দিয়েই কিন্তু সবাই এসে ঘোরে, এই মিরিক লেকটা ঘুরে দেখে। চমৎকার একটা পাইন ফরেস্ট কিন্তু এখানে রয়েছে। ভেবেছিলাম লামাহাট্টা যাব, কিন্তু এই মিরিক লেকের পাইন ফরেস্ট ঘোরার পরে কিন্তু আর আসলে ইচ্ছা করেনি লামাহাট্টা যাওয়ার জন্য। লামাহাট্টা যারা যাবেন ওইখানে কিন্তু সুন্দর পাইন ফরেস্ট এবং উপরে, অনেক উপরে, পাহাড়ের উপরে কিন্তু একটা ছোট লেক রয়েছে, চাইলে আপনারা যেতে পারবেন। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার পরে আসলেও আর যেতে ইচ্ছা করেনি। আর দেখতেই পাচ্ছেন এখানকার ট্রেডিশনাল ড্রেস, এগুলো পরে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এইখানে এগুলো ভাড়া করা যায়, ইভেন আপনি কিনতেও কিন্তু পারবেন। খুব চমৎকার। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারবেন। প্রিয় দর্শক, এই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি। আমরা বলছিলাম যে ট্যুর কিংডমের মাধ্যমে এই পুরো প্যাকেজটি আমরা কিন্তু নিয়েছি, যেটি কিন্তু ইন্ডিয়ান রুপিতে 22,000 পড়েছিল। এই 4 দিন 3 রাতের সেই সকালের খাবার এবং বিকালের খাবার এবং হোটেলের থাকা এবং যাতায়াত, সমস্ত স্পটে যাতায়াতের জন্য কিন্তু সমস্ত কিছু সেই 22,000 রুপির ভিতরে কিন্তু ইনক্লুডেড ছিল। দুপুরের খাবারটা আমাদের নিজেদের, এবং সেই সাথে সাথে স্পট ফি যেগুলো আছে, শুধুমাত্র টাইগার হিল ছাড়া সমস্ত স্পট ফি কিন্তু আমাদের, এন্ট্রি ফি আমাদের দিতে হবে। মিরিক লেক শেষ করে কিন্তু সেই দুপাশের চা বাগানের মধ্য দিয়ে রাস্তা দেখেন কত সুন্দর। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সেই গোপালধারা টি স্টেট। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আসলে এই সুন্দর দৃশ্য দেখে আর থাকতে পারলাম না, বলেছিলাম লাভপ্রধানজিকে একটু থামাতে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই গোপালধারা টি স্টেটে কিন্তু চলে এসেছি। এটি হচ্ছে আমাদের 3 নাম্বার স্পট মিরিকের। এই গোপালধারা টি স্টেটটা কিন্তু খুব চমৎকার একটি চা বাগান। এখানে কিন্তু আপনি সেই চা বাগানের চা কিন্তু দেখছিলেন, তৃষ্ণা সে খাচ্ছিল। অনেক ধরনের বিভিন্ন পদের চা কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর এই চা বাগানটি কিন্তু অবশ্যই আপনারা যখন আসবেন মিরিক হয়ে এই চা বাগানটি কিন্তু দেখবেন। পাহাড়ের উপরে উঠেছিলাম একটু দৃশ্য দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই দৃশ্যটা দেখছেন, বাঁ পাশে হচ্ছে নেপাল এবং ডান পাশে হচ্ছে ইন্ডিয়া, এবং রাস্তা কিন্তু গিয়েছে ইন্ডিয়ার উপর দিয়ে, কিন্তু বাঁ পাশেই ঠিক সেই নেপাল বর্ডার কিন্তু এইখান থেকে আপনি ভিজিট করতে পারবেন। আমাদের হাতে আসলে সময় বেশি না থাকাতে আমরা নামিনি। আর একটা গল্প ছিল, বাঁ হাতে দেখছেন নেপাল বর্ডার, যার কারণে নামিনি। দয়া করে আপনারা বিস্তারিত দেখবেন সেই ভিডিওটায়, আমি ডেসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেব। ওই ভিডিওটায় আপনারা দেখবেন যে কেন আসলে আমরা এখানে নামিনি। সীমানা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, ডান পা হচ্ছে আমার ইন্ডিয়ায়, বাঁ পা হচ্ছে নেপালে। আর এই ড্রেনটাই কিন্তু নেপাল এবং ইন্ডিয়াকে 2 ভাগ করেছে। এখন আমরা কিন্তু নেপালের উপরে, তৃষ্ণাকে দেখছেন নেপালে দাঁড়িয়ে আসলে নেপালের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আপনার গোপালধারা টি স্টেটেও কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওইখানে কোনো এন্ট্রি ফি ছিল না, এবং এইখানে কোনো এন্ট্রি ফি নেই, কারণ রাস্তার উপরেই কিন্তু এই 2টি স্পট। আপনারা মোটামুটি সমস্ত স্পটগুলোই কিন্তু রাস্তার উপরেই, রাস্তার আশেপাশেই, অনেক দূর কিন্তু যেতে হয় না। নেপালের সেই সৌন্দর্য দেখে আবার নেপাল থেকে ইন্ডিয়ায় প্রবেশ করে সেই গাড়িতে উঠে, তৃষ্ণাকে দেখছেন গাড়িতে উঠেছি, আমরা আবার যাত্রা শুরু করেছি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী কিন্তু গন্তব্য হচ্ছে জোরপোখারি যাচ্ছি এখন আমরা। প্রিয় দর্শক, জোরপোখারিতে কিন্তু আমরা চলে এসেছি। এইখানে কিন্তু এন্ট্রি ফি আছে 20 টাকা পার পারসন। এন্ট্রি ফি দিয়ে কিন্তু এখানে আপনার প্রবেশ করতে হবে। আমরা এখন আছি জোরপোখারি টুরিস্ট
লঞ্চে। আপনারাও যদি দেখতে চান তাহলে আমাদের সাথে আসতে পারেন, আমাদের সঙ্গে থাকুন। সুন্দর একটা জায়গা কিন্তু এই জোরপোখারি। একজন ভদ্রলোকের, নেপালি ভদ্রলোকের একটা মাফলার, তাদের ট্রেডিশনাল, এটা তারা গলায় দেয়, পরে গিয়েছিল, তৃষ্ণা আবার সেটিকে উঠিয়ে দিয়েছিল। এখানে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, ওই বিবাহ অনুষ্ঠানটা আসলে দেখছিলাম আমরা এবং উপভোগ করছিলাম। সেই নেপালি ট্রেডিশনের গান বাজছিল ওইখানে, সেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেইখানে হচ্ছিল, কিছুটা হলেও আমরা উপভোগ করতে পেরেছি। খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই জোরপোখারি। নেপাল কিন্তু এখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখানে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি যে কটি স্পটে ঘুরবেন আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর করে এই সমস্ত স্পটগুলি থেকে কিন্তু দেখতে পারবেন। এই জোরপোখারি কিন্তু আমাদের হচ্ছে 4 নাম্বার স্পটে এখন আমরা আছি। এটা কিন্তু মিরিকের ভিতরেই। প্রিয় দর্শক, আমাদের সেই জোরপোখারি শেষ করে আমরা লেপচা জগৎ যাব। তার আগে এই সুখিয়া ভিলেজটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা এখানের মানুষজন অনেক খুশি থাকে, সুখী নাকি, তার জন্য সুখিয়া, হিন্দিতে সুখিয়া বলে, বাংলায় সুখী গ্রাম বলতে পারি আমরা। সেই সুখিয়া গ্রামে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটু দেখানোর জন্য। লাভ প্রধানজি বলছিল আসলে এই সুখিয়া ভিলেজের মানুষ খুব শান্তিপ্রিয়, ভালো খুশি থাকে, তার জন্য নাকি সুখিয়া ভিলেজ। এর পরবর্তীতে আমাদের গন্তব্য কিন্তু লেপচা জগৎ। এই লেপচা জগৎটা কিন্তু একটু পাহাড়ের উপরে, তৃষ্ণা কিছুদের এসে আর উঠতে পারেনি, আর কিন্তু আমি তো অবশ্যই উঠতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। এখান থেকে দার্জিলিং শহরটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই পাশে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছেন, যে পাশটা এখন কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবেন। কিন্তু আবহাওয়ার কারণে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর, আবহাওয়ার কারণে ক্লিয়ারলি দেখাতে পারলাম না। আসলে যে সময়টা আমরা গিয়েছিলাম ওই সময়টায় আসলে মেঘাচ্ছন্ন থাকাতে কিন্তু কোনো স্পট থেকেই আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখাতে পারবো না বা পারিনি, এই জন্য দুঃখিত। আসলে আমরা ওইগুলো শেষ করে কিন্তু দার্জিলিংয়ের ভিতরে অলরেডি প্রবেশ করেছি, দার্জিলিং শহরের ভিতরে। যেমনিভাবে দার্জিলিং শহরে প্রবেশ করেছি, সেই টয় ট্রেন, দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন ধেয়ে এসেছে আসলে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, বলছিল স্বাগতম দার্জিলিংয়ে। খুব সুন্দর একটা জায়গা, রেস্টুরেন্ট থেকে দেখেন ভিউটা, এবং সেই খাবারও আসলে খুব ভালো মানের ছিল, এবং বিশেষ করে এই খাবারগুলো কিন্তু খুব স্বাদের ছিল। খেয়ে আমরা অনেক মজা পেয়েছিলাম। তৃষ্ণাকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে, তৃষ্ণাও বলছিল আসলে ভালো হয়েছে। আচার, এই আচারটা কথা না বললেই নয়, বিখ্যাত আচার দার্জিলিংয়ের, এখনো জিভে মনে হয় স্বাদ লেগে আছে। আবারও সেই টয় ট্রেন আমাদেরকে বহন করে নিয়ে এসেছে দার্জিলিং স্টেশন পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ের যে হোটেলটিতে আমরা উঠেছিলাম, এই হোটেলটি থেকে দেখেন কত সুন্দর সৌন্দর্য রয়েছে। এই হোটেলটির নাম ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হোটেলের একদম ছাদের অংশ, খুব ভালো একটা হোটেল ছিল, ভিউটা খুব সুন্দর ছিল এইখান থেকে। এটা কিন্তু দার্জিলিং এ আসার পরের দিন আমরা সেই দার্জিলিং এর বিখ্যাত জুতে কিন্তু চিড়িয়াখানায় আমরা এসেছি, যেখানে পার পারসন সেই সার্কভুক্ত এবং ইন্ডিয়ানদের জন্য 110 রুপি করে এবং এক্সট্রা 10 টাকা ক্যামেরার জন্য দিতে হবে। এই চিড়িয়াখানাটি দার্জিলিং এর একটু পাহাড়ের উপরে, অনেকের হয়তো হাঁটতে একটু কষ্ট হতে পারে, কিন্তু রেস্ট নেওয়ার জন্য আসলে অনেক জায়গা রয়েছে, যেখানে আপনি চাইলে কিছুক্ষণ পর পর রেস্ট নিতে পারবেন। বসার জায়গা দেখতেই পাচ্ছেন, বাঘ, সেই রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা বাংলাদেশি, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং এ গিয়ে আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। বাঘ রয়েছে, বিভিন্ন ধরনের হরিণ, বানর সহ নানা প্রজাতির পানি পাখি, মাছ, এখানে আসলে অনেক কিছু একসাথে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরে কিন্তু পোকা মাকড় অনেক কিছুর সেই কি বলবো, যে তারা
সেই মরা যেটাকে প্রিজার্ভ করে তারা ওইখানে সংরক্ষণ করে রেখেছেন। দার্জিলিং এর প্রথম দিনের আমাদের প্রথম স্পট কিন্তু এই জু। এইখান থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম পরের দিন। এখানেও কিন্তু চাইলে আপনি ছবি তুলতে পারবেন এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে। তারপরে কিন্তু আমরা সেই আরেকটি চা বাগানে কিন্তু আমরা চলে আসি। এই চা বাগানটায় কিন্তু খুব বলতে পারি একটু খাড়া, অনেক উপর থেকে কিন্তু আপনার নিচে নামতে হবে। খুব সুন্দর একটা চা বাগান। এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব সুন্দর পেয়ে যাবেন, যদি আবহাওয়া ভালো থাকে, অনুকূলে থাকে। এখানে কিন্তু কোনো স্পট এন্ট্রি ফি নেই কিন্তু। এইখানেও চাইলে আপনি ওদের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি উঠাতে পারবেন, সেই চা বাগানের ঝুড়ি মাথায় করে। দেখতে পাচ্ছেন এটা খুব দার্জিলিং এর একটা বিখ্যাত জায়গায় বলা চলে। সেই তিব্বতিয়ান যারা রিফিউজি ছিল তাদের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল অনেক আগে। সেই রিফিউজি তারা যারা ছিল তারা কিন্তু এখানে কাজ করে সেলফ হেল্প বলা চলে যে সেন্টার, যেটাতে তারা নিজেরা এখানে অনেক কিছু তৈরি করে, বিভিন্ন পোশাক তৈরি করে, কার্পেট তৈরি করে। আসলে কার্পেট দিয়েই শুরু করেছিল তাদের যাত্রা এখানে। এই মিউজিয়ামটার ভিতরে কিন্তু আপনি তাদের সেই আগের ইতিহাস সহ নানান তথ্য কিন্তু এখানে আপনি ছবি আকারে দেখতে পারবেন। তারা কিভাবে কাজ করত, তারা কোন মেশিনে কাজ করত, কি কি যন্ত্রপাতি দিয়ে কাজ করত, তারা কি কি ব্যবহার করেছে, কবে তারা এখানে আসলে আসে। তিব্বতিয়ানরা কিন্তু তাদের ফোর্স করে এখানে পাঠানো হয়েছিল সে চায়না কর্তৃক। তার কারণে কিন্তু তারা এখানে এসে দার্জিলিং এর এইখানে তারা প্রথম আশ্রয় পেয়েছিল। খুব সুন্দর একটা জায়গা। ওই দিন অনেক মানুষ সেই রিফিউজিদের আমরা দেখতে পারিনি, কারণ তারা একটা অনুষ্ঠানে থাকায় তারা বাইরে গিয়েছিল। তার পরবর্তীতে তেনজিং রক, এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এইখানে কিন্তু আপনি চাইলে সে ক্লাইম্ব করতে পারবেন। এখানে প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। তেনজিং রক, তেনজিং তাকে আমরা সকলে চিনি। তার সম্পর্কে কিন্তু আমি জানিয়েছিলাম আমার আগের যে ভিডিওগুলি রয়েছে, ওইখানে সেই তেনজিং রকের বিস্তারিত কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। অনেকেই চেষ্টা করছিল, প্রশিক্ষণ নিচ্ছিল পাহাড়ে কিভাবে ওঠা যায়, পাহাড় থেকে কিভাবে নামা যায়। খুব সুন্দর একটা জায়গা। দূরে ওইটাও কিন্তু সেই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা কিন্তু জাপানিজ টেম্পলে কিন্তু আসি এবং পিস প্যাগোডা। আসলে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা এটা কিন্তু একসাথে। অনেকে হয়তো নাম শুনে মনে করেন দুই জায়গায়, কিন্তু আসলে না। অনেক সময় ট্যুর কোম্পানি তারাও কিন্তু দুইটা আলাদা আলাদা উল্লেখ করে দেয়, কিন্তু আসলে একই সাথে এই পিস প্যাগোডা এবং এই জাপানিজ টেম্পল। দূরে দেখতে পাচ্ছেন পিস প্যাগোডা, আর ওইটা দেখতে পাচ্ছেন ঘরটা হচ্ছে সেই জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা নিয়েও কিন্তু ভিডিও করেছি, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। ওইখানে বিস্তারিত কিন্তু তুলে ধরা আছে। এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আপনার উপরে যেতে হলে অবশ্যই জুতা খুলে কিন্তু উপরে প্রবেশ করতে হবে সেই পিস প্যাগোডাতে। এই পিস প্যাগোডা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেব। এই পিস প্যাগোডা কিন্তু অনেক তথ্যবহুল। সেই বৌদ্ধের সমস্ত ইতিহাস এইখানে কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু একদম এই পিস প্যাগোডার পুরোটাই কিন্তু একটা তথ্যবহুল একটা চিত্র এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন সেই বৌদ্ধ দেব সম্পর্কে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আগের যে ভিডিওটি আমি দিয়েছি ওটা অবশ্যই দেখে নেবেন।
প্রিয় দর্শক, দার্জিলিংয়ের একমাত্র সেই রেল স্টেশন, এটা কিন্তু খুব চমৎকার একটা রেল স্টেশন। এইখান থেকে কিন্তু আপনারা টয় ট্রেনের টিকিট পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু আপনারা টয় ট্রেনের জন্য টিকিট কাটতে পারেন, কিংবা এইখানে এসে কিন্তু আপনারা ম্যানুয়ালি, এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে কিন্তু আপনারা টয় ট্রেনের জন্য টিকিট কাটতে পারেন। যেদিন ট্রাভেল করবেন টয় ট্রেনে তার আগের দিন অবশ্যই টিকিট কেটে রাখবেন, কারণ এইখানে কিন্তু টিকিট খুবই অ্যাভেলেবেল না সব সময়। সেই টয় ট্রেনের, বাষ্প ট্রেনে কিভাবে ইঞ্জিন চালনা করা হয় তার কিছু দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারেন। এটি হচ্ছে ডিজেল ট্রেন। এখানে কিন্তু টয় ট্রেন দুটো আছে, একটা হচ্ছে বাষ্প ইঞ্জিন আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই দুইটো ট্রেন কিন্তু এখানে চলাচল করে দৈনিক। এখন আমরা যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু মহাকাল মন্দির, অনেক উপরে পাহাড়ের। এটা ঠিক একদম মল রোড যেটা রয়েছে দার্জিলিংয়ের মেল রোড, এই মেল রোডের কিন্তু পাশেই এই মহাকাল টেম্পল। এটা অনেক উপরে। যারা এখানে অবশ্যই আসবেন একটু জেনে আসবেন, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু অবশ্যই মাথায় এটা নিয়ে আসবেন যে অনেক হাঁটতে হবে, অনেক কষ্ট হবে, এইটা কিন্তু অবশ্যই চিন্তা করে আসবেন। দার্জিলিংয়ের সেই বিখ্যাত রিং মল, এখানে অনেক শপিং করার জন্য অনেক শপ কিন্তু রয়েছে এই মলে। খুব চমৎকার একটা, রাতে এখানে অবশ্যই একবার হলেও আসবেন। এখান থেকে কিন্তু অনেক শপিং আপনারা কিন্তু কেনাকাটা আপনারা এখান থেকে করতে পারবেন। দার্জিলিংয়ের কিন্তু এই সবচাইতে বড় মল এটি। প্রিয় দর্শক, দ্বিতীয় দিন আমরা রওনা দিয়েছি টাইগার হিলে। কেন আমরা দিনে যাচ্ছি, কেন রাতে যাচ্ছি না, কারণ সবাই কিন্তু 2টা-3টা রাতে তখন শুরু করে। বলছিলাম যে আমাদের এন্ট্রি ফি কিন্তু প্যাকেজের সাথে, সেই ট্যুর কিংডম তারা অ্যারেঞ্জ করেছিল, ওইটার সাথে কিন্তু এন্ট্রি ফি এটার ইনক্লুডেড। আপনারা যখন আসবেন অবশ্যই এইখানে কিন্তু সবাই আসে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য, সূর্য উদয় দেখার জন্য, সানরাইজ দেখার জন্য। কিন্তু আমরা কেন দিনে আসলাম, কারণ আমরা বলছিলাম যে এইখানে যখন আমরা এসেছি আবহাওয়া খুবই খারাপ ছিল, তো 2টা-3টার সময় এত সকালে ঘুম নষ্ট করে এসেও আমাদের একই দৃশ্য দেখা লাগতো। এই জন্য দেখতে পাচ্ছেন সকালে যদি আবহাওয়া ভালো থাকে এরকম একটা দৃশ্য কিন্তু দেখা যায়। কিন্তু আমাদের ড্রাইভার ভাই, আমাদের লাভ প্রধান যিনি বলছিলেন যে আসলে তোমাদের ইচ্ছা, কিন্তু আসলে ভোরে গিয়েও কিন্তু লাভ নেই, সূর্য দেখতে পাবে না। তারপরে আমরা ডিসিশন নিই আসলে সূর্য দেখতে পারি আর না পারি, সূর্য উদয় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে এইখান থেকে অবশ্যই আপনারা কিন্তু সূর্য উদয় দেখতে পারবেন যদি আবহাওয়া ভালো থাকে। তখন সবাই আসলে 2টা-3টায় রাত তারা রওনা দেয় এখানে আসার জন্য, কিন্তু আমরা আসিনি, কারণ হচ্ছে সূর্য উদয় দেখতে পারবো না। এই টাইগার হিল থেকে নামার পরে কিন্তু এরকম 2টা মন্দির রয়েছে যেটা চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। বাতাসিয়া লুপ কিন্তু 50 টাকা এন্ট্রি ফি, 50 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। খুব চমৎকার একটা জায়গা কিন্তু বাতাসিয়া লুপ। এইখান থেকে চাইলে আপনি কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখে নিতে পারবেন যদি আবহাওয়া ভালো থাকে। এই বাতাসিয়া লুপ হয়েই কিন্তু ট্রেন তারা ব্যালেন্সটা রাখে, কারণ আসলে অনেক উঁচু থেকে আবার নামতে হয়, যার কারণে কিন্তু এই বাতাসিয়া লুপটা এইভাবে তৈরি করা হয়েছে যে ট্রেনটা আসলে এখানে ঘুরে ঘুরে তারপরে ব্যালেন্স করে কিন্তু ওঠা নামা করে থাকে। তার বিস্তারিত আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি এখানে এই শহর দেখতে চান বাইনোকুলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন, 50 টাকা কিন্তু দিয়ে আপনারা দেখতে পারেন। এই ট্রেনগুলো ঘুরে ঘুরে তারপরে কিন্তু ব্যালেন্স করে কিন্তু ওঠানামা করে বলছিলাম।
এইখানে কিন্তু এসে ট্রেনগুলো 10 মিনিট 15 মিনিটের মতো করে কিন্তু দাঁড়ায়। এইখানে কিন্তু যারা ট্রেনে করে আসে আসলে টয় ট্রেন, তাদের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আপনি যদি টয় ট্রেন ছাড়া আসেন আপনার এন্ট্রি ফি 50 টাকা দিতে হবে, কিন্তু ট্রেনে করে যদি আসেন কোনো এন্ট্রি ফি আপনার দিতে হবে না। এটা ওই টয় ট্রেনের প্যাকেজের সাথে ইনক্লুডেড এইখানের এন্ট্রি ফিটা। তৃষ্ণার সাথে একজন জওয়ান, ইন্ডিয়ান জওয়ান, তিনি ছবি তোলার জন্য খুব ভিডিও করার জন্য চেষ্টা করছিল, দেখছিলাম। তৃষ্ণা ট্রেডিশনাল ড্রেস পরেছিল ওইখানকার। খুব সুন্দর একটা জায়গা বাতাসিয়া লুপ, আমার দেখা কিন্তু অন্যতম একটি সেরা জায়গা এই বাতাসিয়া লুপ। এখান থেকে যেমনি ভাবে আপনি কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহর একাধারে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অরেঞ্জ ভ্যালি। এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, রাস্তার ঠিক পাশেই। আপনারা কিন্তু চাইলে এইখানে আসতে পারেন অরেঞ্জ ভ্যালিতে। এই অরেঞ্জ ভ্যালিটা আসলে আমার কাছে কিন্তু আমি সবচাইতে আগিয়ে রাখছি এই অরেঞ্জ ভ্যালিকে আমার দেখা মতে। কারণ কি, এখানে আসার যে রাস্তার ভিউ এবং এখানে দাঁড়িয়ে আপনি যে এত সুন্দর ভিউ পাবেন, এত সুন্দর চা বাগান, মানে এত সুন্দর বাতাস, সবকিছু মিলিয়ে মানে এখানে মনে হয় যে অনেকটা সময় কিন্তু কাটিয়ে নেওয়া যায়। তৃষ্ণা খুব আনন্দ নিয়ে হেঁটে বেড়াচ্ছিল চা বাগানের মধ্য দিয়ে, খুব ভালো লাগছিল তারও। এই অরেঞ্জ ভ্যালি আসলে খুব চমৎকার একটা জায়গা, চমৎকার একটা ভিউ। এই অরেঞ্জ ভ্যালির কিন্তু প্রেমে পড়ে গিয়েছিলাম। আসলে এখনো বলছি যে এটাকে কিন্তু আমি সব থেকে আগিয়ে রাখছি, এই অরেঞ্জ ভ্যালিকে। আপনারা একটু জানিয়ে রাখি, এই অরেঞ্জ ভ্যালি হয়ে কিন্তু আপনাদের সেই রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক, এই দুইটা জায়গায় কিন্তু আসতে হবে। আমরা এই দেখতে পাচ্ছেন এই পাশে বাম পাশে হচ্ছে রক গার্ডেন, কিন্তু আমরা আগে যাব গঙ্গা মাইয়া পার্কে, তারপরে আমরা ফিরে আসবো আসলে রক গার্ডেনে। গঙ্গা মাইয়া পার্কের এন্ট্রি ফি হচ্ছে কিন্তু 20 টাকা করে পার পারসন। অনেকে কিন্তু এখানে আসলে আসতে চায় না, বিশেষভাবে বর্ষার সময় এখানে অনেকে আসে না, কারণ এইটা হচ্ছে দার্জিলিংয়ের সবচাইতে নিচু স্পট ঘোরার জন্য, যেখানে রাস্তাঘাট আসলে কিন্তু খুব একটা ভালো না এখন পর্যন্ত। লাভপ্রধান যিনি বলছিলেন যে বর্ষাকালে বিশেষ করে এখানে কিন্তু কোনো ড্রাইভাররাও আসতে চান না গাড়ি নিয়ে। খুব নিরিবিলি একটি জায়গা, একদম নিরিবিলি, মানে এর থেকে নিরিবিলি আর দার্জিলিং এর মধ্যে মনে হয় এত নিরিবিলি স্পট কোথাও নেই। সবচাইতে নিচু জায়গা এখানে দার্জিলিং এ, একদম একটা ভ্যালি বলতে পারেন, দুই পাহাড়ের চারিদিকে পাহাড়, আর এইটা হচ্ছে তার নিচে। আপনার মাঝে মধ্যে গা ছমছম করতে পারে এরকম একটা পরিবেশ দেখে এখানে এসে। এখানে কিন্তু খুব সুন্দর একটা লেক রয়েছে যেখানে আপনি বোটিং করতে পারবেন, এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। আসলে এই যে জলের যে ধারা বা জলের এত জল কোথা থেকে, আসলে ওই ঝর্ণা থেকে কিন্তু এই জলগুলো আসছে প্রাকৃতিকভাবে, সম্পূর্ণ প্রাকৃতিক এই লেক। বর্ষাকালে কিন্তু এই ঝিরিগুলি অনেক জলে পরিপূর্ণ হয়ে থাকে, তখন স্রোতধারাগুলো আরো অনেক বেশি থাকে। খুব সুন্দর একটা জায়গা গঙ্গা মাইয়া পার্ক, অবশ্যই এই জায়গাটাতে আসবেন। গঙ্গা মাইয়া পার্ক দেখা শেষ করে আমরা আবার সেই উপরের দিকে উঠে যাচ্ছিলাম, ফিরে আসছিলাম দার্জিলিং এর দিকে, এবং তার পরের স্পটটি ছিল আমাদের সেই রক গার্ডেন। খুব সুন্দর একটা জায়গা এই রক গার্ডেন, আসলে অনেক পাথরের সমারোহ কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, যার কারণে কিন্তু এই জায়গাটার নাম রক গার্ডেন। এইখানের প্রবেশ ফি কিন্তু 20 টাকা করে পার পারসন, 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু এখানে আপনি প্রবেশ করতে পারবেন। অনেকে এই পর্যন্ত এসে এই জায়গাটা দেখছেন গোল, এইখানে এসে কিন্তু থেমে যায়, কারণ এইটা অনেক উঁচু, অনেক উঁচুতে আপনাকে উঠতে হবে, কিন্তু অনেকে কিন্তু কষ্ট হয়ে গেলে আর উঠতে পারেন না, ওই পর্যন্ত থেকে যান। আমি চেষ্টা করেছিলাম সর্বোচ্চ জায়গায় যেখানে ঝর্ণা ধারা শুরু হয়েছে সেই জায়গাটাতে আপনাদেরকে দেখানোর জন্য। তৃষ্ণা কিন্তু আসতে পারেনি, ওর কষ্ট হয়ে গিয়েছিল। দূরেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ স্পট ঝর্ণা, এটার প্রবাহ কিন্তু নেমে গিয়েছে ধাপে ধাপে।
বর্ষাকালে কিন্তু এই জলপ্রবাহ কিন্তু আরও, ঝর্ণার যে প্রবাহ কিন্তু আরও বেশি পরিমাণ দেখা যায় এখানে, যেটা শুনেছি এবং বুঝতেই পারি যে আসলে যখন বর্ষার সিজন থাকে এইটা কিন্তু আরও সুন্দর সবুজ এবং অনেক সুন্দর হয়ে ওঠে। কিন্তু এই পাথরগুলো দেখছেন এইখান দিয়েও কিন্তু জল প্রবাহ হয়, আপনি কিন্তু এখান থেকে হাঁটতে পারবেন না যখন সেই বর্ষাকাল। এই রক গার্ডেনের উপরে উঠতে গেলে কিন্তু অনেক পেঁচানো পেঁচানো রাস্তা দিয়ে কিন্তু আপনাকে হেঁটে হেঁটে উঠে যেতে হবে উপরে। এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এবং নিচেও কিন্তু ঘোরার জায়গা রয়েছে, যেখানে সময়ের অভাবে আসলে আমরা কিন্তু যেতে পারিনি। তৃষ্ণাও টায়ার্ড ছিল, যার কারণে উপর থেকে কিছু ভিডিও চিত্র দেখালাম আপনাদের। এই আসলে অরেঞ্জ ভ্যালি, রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক, এই রাস্তাটা কিন্তু অপরূপ। প্রিয় দর্শক, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, আপনারা দেখছেন ঘুম মনেস্ট্রি। আজকে বিকালটা আসলে একটু সময় রেখেছি মেল রোডে ঘুরবো এবং দিনের যে মেল রোড এবং রাতের যে মেল রোড উভয়ের সৌন্দর্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো আজকের বিকালটা আসলে, আজকের দিনটা আসলে একটু রিল্যাক্সেই আমরা রেখেছি, যাতে মেল রোডটা একটু ঘুরতে পারি। তৃতীয় দিন কিন্তু আমরা শেষ করছি দার্জিলিংয়ের এই ঘুম মনেস্ট্রি দিয়ে। বিকালে দেখতেই পাচ্ছেন আসলে ভিতরের যে ঘুম মনেস্ট্রির ভিতরের যে পরিবেশটা, এখানে কিন্তু একটা বৌদ্ধ দেবের একটা মূর্তি রয়েছে এখানে, এবং তার দুইজন সহযোগী বন্ধু ছিল, তাদেরও কিন্তু দুটি মূর্তি কিন্তু পাশাপাশি রয়েছে, ডান পাশে একটা বাম পাশে একটা। প্রিয় দর্শক, বলছিলাম যে মেল রোড আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে দেখাবো। দিনে আসলে মেল রোডটা দেখতে কীরকম এবং রাতে মেল রোডের চিত্রটা কীরকম দেখতে হয়, দুটোই আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে দিনের, আপনারা দেখতে পাচ্ছেন মেল রোডে এসেছে। আজকের বিকালটা আসলে পুরোপুরি আমরা রেখেছি মেল রোডে ঘুরবো, টুকটাক শপিং করবো। আশেপাশে দেখতে পাচ্ছেন মেল মার্কেট রয়েছে এখানে। এটাতে কিন্তু অনেক সুভেনিয়ার আছে, অনেক জামা কাপড় আছে, অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। খুব চমৎকার একটা মানে জনসমাগম হয় এখানে কিন্তু এই মেল রোডে। এখানে এমন কোনো ট্যুরিস্ট নাই যিনি দার্জিলিং আসেন আর এই মেল রোড ঘোরেন না। খুব চমৎকার একটা জায়গা। রাতের মেল রোড দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু হয়েছে। প্রিয় দর্শক, চেষ্টা করেছি আসলে আপনাদেরকে পুরো দার্জিলিং যে 4 দিন 3 রাতের যে দার্জিলিং সিরিজ পুরোটা একটা ভিডিওর মাধ্যমে কিছুটা আইডিয়া দিতে। আমি বলবো যে আসলে প্রত্যেকটা স্পট কিন্তু দার্জিলিংয়ের খুব বেশি। আপনারা যখন কোনো প্যাকেজ দেখবেন মনে হবে কি অনেক সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কিন্তু যখন আসলে ঘুরবেন আসলে প্রত্যেকটা স্পট খুব কাছাকাছি। আমার অভিজ্ঞতা যেটা বলে যে দার্জিলিং আসলে ঘুরতে সর্বোচ্চ যদি আপনি সবকটা স্পট কভার করতে চান আপনার 2 দিনের বেশি লাগে না আসলে। কিন্তু আপনি যদি রিল্যাক্সে ঘুরতে চান, যে সময় কাটাবেন আবার ঘুরবেন একটু শপিং করবেন এই সেই করে যদি আপনি সময় কাটাতে চান, হ্যাঁ আপনার একটু সময় বেশি লাগবে। কিন্তু কেউ যদি আসলে ঘোরার চিন্তা করে আসেন, যে
আমি শুধু ঘুরবো, যত তাড়াতাড়ি দেখা সম্ভব দেখবো, তাহলে 2 দিনের যত স্পটগুলো আছে, আর সবগুলো স্পটই মোটামুটি রাস্তার আশেপাশে এরকমই, খুব যে দূরে যেতে হয় তা ঠিক না। স্থানীয় কিছু যুবক তারা আসলে প্র্যাকটিস করছিল হিপ হপ ড্যান্স। তো আসলে যারা আমার নিয়মিত দর্শক, আমি বলবো যে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, দার্জিলিং যদি আপনার পরিকল্পনায় থেকে থাকে, অবশ্যই আপনি যেটা করবেন, হোটেল বুকিং দিতে পারবেন। আগোডা আছে, booking.com আছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, ইভেন গোজায়ান আছে, আপনারা এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু হোটেল বুকিং দিতে পারেন। এবং এইখানে আপনি যদি আসেন, আমি দেখিয়েছি যে শিলিগুড়ি থেকে কিন্তু আপনারা যদি আসেন বাসে করে কিন্তু এইখানে চলে আসতে পারবেন, এবং আপনারা কিন্তু চাইলে রিজার্ভ গাড়ি নিয়েও আসতে পারবেন, এবং সেই সাথে সাথে আপনারা কিন্তু শেয়ার গাড়িতে করে আপনারা এখানে আসতে পারবেন। 3টা উপায় কিন্তু আপনারা আসতে পারেন। সুতরাং এইখানে এসে কিন্তু চাইলে আপনি যদি বাসে আসেন কিংবা শেয়ার গাড়িতে করে আসেন, এইখানে অনেক লোকাল, অনেক ট্যুরিস্ট আপনার অপারেটর রয়েছে যারা কিন্তু আপনার দৈনিক প্যাকেজ বা কোথায় কোথায় যাবেন সেইভাবে আপনি কিন্তু কাস্টমাইজ করে আপনি কিন্তু প্যাকেজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি টাকা খরচ হবে না। ইভেন আপনি চাইলে বাজেট হোটেলও পেতে পারেন, ভালো হোটেলও এইখানে রয়েছে। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে কিন্তু এই ট্যুর প্যাকেজটি আপনি করতে পারেন। স্থানীয় অনেক, আপনি যে মল রোডের ওই আশেপাশে আপনি কিন্তু অনেক ট্যুরিস্ট এজেন্ট পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনারা কাস্টমাইজ করে ট্যুর প্যাকেজ করতে পারেন। তো প্রিয় দর্শক, চেষ্টা করেছি আপনাদেরকে এই এক ভিডিওর মাধ্যমে বিস্তারিত দার্জিলিং সম্পর্কে, দার্জিলিং এবং মিরিক সেই 4 দিন 3 রাতের যে প্যাকেজটা আমাদের ছিল এটা জানানোর। আরেকবার বলেই, আমরা এই প্যাকেজটি করেছিলাম ট্যুর কিংডমের মাধ্যমে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। 22,000 রুপি, ইন্ডিয়ান রুপিতে কিন্তু 22,000 টাকা আমাদের পড়েছিল। সকাল এবং রাতের খাবার ছিল ইনক্লুডেড, এবং হোটেল ছিল, এবং গাড়ি আপনাদের সমস্ত স্পটে নিয়ে যাবে, সেই চুক্তি ছিল। তো প্রিয় দর্শক, খুব ভালো লেগেছে আসলে এই দার্জিলিং সিরিজটা, খুব উপভোগ করেছি আমি এবং তৃষ্ণা। কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা? যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন, কারণ নতুন যখন কোনো ভিডিও আমরা আপলোড করব সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই সাথে সাথে অনেক ধন্যবাদ জানাই লাভ প্রধানজিকে, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ট্রাভেল টেস্টারের সাথে থাকেন।